ষাটের দশক, স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের এক চরম উত্তেজনার সময়। একটু ভাবুন তো, সেই সময় আমেরিকায় ফ্লাইং সসার বা ভিনগ্রহের প্রাণী নিয়ে সাধারণ মানুষের মধ্যে কেমন এক উন্মাদনা আর আতঙ্ক কাজ করছিল। আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি ১৯৬০ সালের কিছু ডিক্লাসিফাইড বা উন্মুক্ত হওয়া এফবিআই ফাইলে নজর রাখব। দেখব সেই সময়কার ফেডারেল এজেন্টরা মানুষের এই বিপুল মাত্রার ইউএফও প্যারানয়া আসলে কিভাবে সামলাচ্ছিলেন। এই ফাইলগুলো ঘাটলে শুধু যে ফ্লাইং সসারের রহস্য জানা যায় তা নয়, বরং সেই সময়ের সরকারি আমলাদের কাজের ধরন এবং সমাজের আসল চিত্রটাও একদম পরিষ্কার হয়ে ওঠে। আচ্ছা, চলুন একদম গভীরে ঢোকা যাক। ১৯৬০ সালে ডেনভারে দেওয়া একটি ইউএফও বক্তৃতার এই অদ্ভুত দাবিটার কথা একটু শুনুন। বক্তার দাবি ছিল আমেরিকার আদিবাসীদের কাছে আসা জ্বলন্ত কেন বা নৌকাটা আসলে ছিল একটা আস্ত মহাকাশযান। আর এই যে ভুট্টা বা আলুর মতো ফসলগুলো আমরা দেখি, সেগুলো নাকি সরাসরি মহাকাশ থেকে পৃথিবীতে আনা হয়েছিল। মানে বুঝতেই পারছেন, শুরুতেই এমন একটা উদ্ভট দাবির মুখোমুখি হওয়াটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে যে সেই যুগে মানুষের কল্পনার পরিধি আসলে ঠিক কতখানি বিস্তৃত ছিল। এই এফবিআই মেমোরেন্ডামগুলোর সবচেয়ে মজার দিকটা হল এর বৈপরীত্য। একবার ভাবুন, একদিকে এফবিআইয়ের অত্যন্ত আনুষ্ঠানিক, কাঠখোট্টা আর নীরস সরকারি চিঠির প্যাড, আর ঠিক সেখানেই লেখা হচ্ছে সম্পূর্ণ অবাস্তব সব ভিনগ্রহের প্রাণীর তত্ত্ব। ফেডারেল এজেন্টরা রীতিমতো বসে বসে এমন সব বিষয় নথিভুক্ত করছিলেন যা শুনলে যে কারোর কাছে সস্তা সায়েন্স ফিকশন মনে হতে পারে। দেশের একটি শীর্ষ তদন্তকারী সংস্থা যে এমন কাল্পনিক বিষয়গুলোকে এত গুরুত্ব দিয়ে ফাইলে তুলছিল, সেটা সত্যিই অবিশ্বাস্য। প্রথম অধ্যায়, ডি মাইক্রোকেস। সাবটাইটেল, গ্র্যান্ড ব্ল্যাঙ্ক মুন অবজেক্ট। ১৯৬০ সালের ঘটনা প্রবাহ লক্ষ্য করলে আপনি সেই সময়ের আমলাতান্ত্রিক টানাপোড়েনের দারুণ একটা দৃশ্য দেখতে পাবেন। ব্যাপারটা অনেকটা এরকম: জোসেফ পেরি নামের এক ব্যক্তি চাঁদের কাছে একটা ঘোলাটে রহস্যময় বস্তুর ছবি তুললেন আর সরাসরি প্রেসিডেন্টকে চিঠি লিখে বসলেন। ঘুরে ফিরে সেই ছবি এলো এফবিআই এর হাতে। আর এফবিআই কি করল? তারা কিন্তু মোটেও রহস্য সমাধানে ঝাঁপিয়ে পড়ল না। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ফাইলটাকে যত দ্রুত সম্ভব নিজেদের ডেস্ক থেকে সরিয়ে এয়ারফোর্সের ঘাড়ে চাপিয়ে দেয়া, একদম গরম আলুর মতো। এখন এই নথির সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপারটা হল সরকারের অত্যন্ত ম্যাড়ম্যাড়ে একটা ব্যাখ্যা। এয়ারফোর্স ছবিগুলো পরীক্ষা করে সাফ জানিয়ে দিল যে আকাশে দেখা যাওয়া ওই বস্তুটি কোনোভাবেই ইউএফও নয়, বরং ছবির নেগেটিভ ঠিকমতো ডেভেলপ না হওয়ায় একটা দাগ পড়ে গেছে মাত্র। কিন্তু মিস্টার পেরি, তিনি নিজে ছবি তোলার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলেন, তাই সরকারের এই আমলাতান্ত্রিক ব্যাখ্যা তিনি একদমই মানতে রাজি ছিলেন না। তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি একটা আসল ফ্লাইং সসারের ছবিই তুলেছেন। এই পুরো ঘটনায় এফবিআইয়ের একদম সুনির্দিষ্ট আইনি অবস্থানটি খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। সাংবাদিকরা যখন এই নিয়ে তাদের ঘাঁটাতে শুরু করল, এফবিআই এজেন্টরা তখন অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিল যে দেখুন বাপু, ফ্লাইং সসার খোঁজা বা এসব আজগুবি বিষয়ের তদন্ত করা কোনোভাবেই আমাদের কাজ নয়। সংবাদ মাধ্যম যেন ভুলে স্বপ্নেও না ভাবে যে এফবিআই ইউএফও স্বীকার করে বেড়াচ্ছে। নিজেদের এখতিয়ার নিয়ে তারা অত্যন্ত সচেতন ছিল। দ্বিতীয় অধ্যায়, দ্য ম্যাক্রো কেস। সাবটাইটেল, ডেনভারের স্পেস পিপল বা মহাকাশের মানুষ। এবার একটা ঘোলাটে ছবি থেকে বেরিয়ে এসে আর একটু বড় পরিসরে তাকানো যাক। ডেনভারের ফিপস অডিটোরিয়ামে দেয়া একটি বক্তৃতার ওপর এফবিআইয়ের বিস্তারিত রিপোর্ট বলছে, ক্যালিফোর্নিয়ার একটি বেসরকারি এয়ারফিল্ডের পরিচালক এই বক্তৃতাটি দিচ্ছিলেন। তিনি কোনো সাধারণ গল্প ফাঁদছিলেন না, বরং রীতিমতো দাবি করে বসলেন যে মহাকাশ থেকে আসা স্পেস পিপল বা ভিনগ্রহের মানুষদের সাথে তার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে। আর তিনি এই চরম সত্যটা আমেরিকার সাধারণ মানুষকে জানানোর জন্য একটা মিশন নিয়ে মাঠে নেমেছেন। একটু মনোযোগ দিয়ে তার দাবিগুলো শুনুন। দাবিগুলোর বিশালত্ব এবং সৃজনশীলতা শুনলে আপনি চমকে যাবেন। তিনি বলছেন মহাকাশের মানুষদের গায়ের তাপমাত্রা নাকি ১০৫ ডিগ্রি। অ্যাডাম আর ইভ ছিল ভিন্ন গ্রহের প্রাণী। নূহ নবীর নৌকা দিয়ে পৃথিবীতে প্রাণী আনা হয়েছে। এমনকি ১০ আজ্ঞাও নাকি স্পেস পিপলদের তৈরি আইন। আর এখানকার সবচেয়ে মজার দিকটা জানেন কি? এই অদ্ভুত আর উদ্ভট বক্তৃতার সময় অডিটোরিয়ামে স্বয়ং ফেডারেল এজেন্টরা বসেছিলেন এবং তারা অত্যন্ত সিরিয়াস মুখে এই প্রতিটি অবাস্তব শব্দ তাদের দাপ্তরিক ফাইলে রেকর্ড করে যাচ্ছিলেন। অবিশ্বাস্য, তাই না? লোক মুখে প্রচলিত সাধারণ ঘটনাগুলোকে তিনি কিভাবে ছদ্মবৈজ্ঞানিক শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন,
তাই উক্তিটি থেকেই পরিষ্কার তিনি দাবি করলেন যে মহাকাশের মানুষরা নাকি পৃথিবীতেই আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে থাকা ক্রিস্টাল ব্যাটারি আলোকে বাঁকিয়ে তাদের অদৃশ্য করে রাখে অর্থাৎ ওই যে দরজা নিজে থেকে খুলে যাওয়া বা অদৃশ্য কারো পায়ের শব্দ পাওয়ার মতো দৈনন্দিন ভুতুরে ঘটনাগুলোকে তিনি রাতারাতি হাইটেক বহির্জাগতিক ঘটনা হিসাবে ব্র্যান্ডিং করে ফেললেন তৃতীয় অধ্যায় পারমাণবিক আতঙ্ক এবং গোপনীয়তা সাবটাইটেল স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার যুগের উদ্বেগ আর এই ব্যাপারটা চমৎকারভাবে তুলে ধরে শেষ সময়ের একটা অত্যন্ত বাস্তব ভীতিকে ১৯৬০ সাল চারিদিকে কোল্ড ওয়ারের উত্তেজনা আর পারমাণবিক হামলার ভয় বক্তার দাবি ছিল পৃথিবীর মানুষ একের পর এক যে পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে তা পৃথিবীর ঘূর্ণনকে ব্যাহত করছে আর ভূমিকম্প ঘটাচ্ছে আর ঠিক এই কারণে মহাকাশের মানুষরা উদ্বিগ্ন হয়ে পৃথিবীতে হস্তক্ষেপ করতে ছুটে এসেছে মূলত মানুষের ধ্বংসাত্মক হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ভিনগ্রহীদের এক ধরনের ঐশ্বরিক পাহারাদার হিসেবে কল্পনা করা হচ্ছিল এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণের মধ্যে দারুণ একটা তুলনামূলক চিত্র দেখা যায় একদিকে বক্তা দাবি করছেন যে সরকার এক বিশাল ষড়যন্ত্র করছে তারা ভিনগ্রহের উন্নত প্রযুক্তি লুকিয়ে রাখছে যাতে শ্রমবাজার আর অর্থনীতি ধ্বংস না হয় আর অন্যদিকে নথিপত্রগুলো ঘাটলে আমরা একদম ভিন্ন আর কিছুটা হাস্যকর একটা বাস্তব চিত্র দেখতে পাই সরকারি এজেন্টরা কোনো সুপার সিক্রেট প্রযুক্তি লুকানো তো দূরের কথা তারা শুধু প্রতিদিনের এই অদ্ভুত পাগল করা চিঠি আর ফাইলের হাত থেকে বাঁচতে সেগুলো অন্য দপ্তরে পাচার করে দিয়ে হাফ ছেড়ে বাঁচার চেষ্টায় ব্যস্ত আমাদের শেষ অধ্যায় আমলাতন্ত্র বনাম অজানা সাবটাইটেল আর্কাইভগুলো আসলে কি প্রকাশ করে একটু ভেবে দেখুন সাধারণ মানুষের এই প্যারানোয়া ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল ঐতিহাসিক এই নথিপত্র বলছে যে খোদ এফবিআই ডিরেক্টর জে এডগার হুভারকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছিল তিনি নিজে চিঠি সই করে সাধারণ নাগরিকদের আশ্বস্ত করছিলেন যে দেখুন আমরা আপনাদের ফ্লাইং সসারের ছবিগুলো এয়ারফোর্সের কাছে পাঠিয়ে দিয়েছি অর্থাৎ জনগণের চাপ এতটাই চরম মাত্রায় পৌঁছেছিল যে খোদ শীর্ষ কর্মকর্তাকে মাঠে নেমে বোঝাতে হয়েছিল যে এফবিআই ইউএফও তদন্তের সাথে বিন্দুমাত্র জড়িত নয় তাহলে শেষ পর্যন্ত এই ফাইলগুলো থেকে আমরা আসলে কি বুঝতে পারি এগুলো হয়তো ভিন গ্রহের প্রাণীদের পৃথিবীতে আসার কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি কিন্তু এগুলো শেষ সময়ের মানুষের মনস্তত্ত্বের এক অসামান্য টাইম ক্যাপসুল কোল্ড ওয়ারের সেই চরম অনিশ্চয়তা আর পারমাণবিক ধ্বংসের আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ কিভাবে আকাশ থেকে কোনো এক অলৌকিক পরিত্রাণের আশা খুঁজছিল তা এই ডিক্লাসিফাইড নথিগুলোতে একদম নিখুঁতভাবে সংরক্ষিত রয়েছে আর এই পুরো বিষয়টা আপনাদের কিভাবে ভাবায় এই প্রশ্নটি আপনাদের জন্য রেখে আজ এখানেই শেষ করছি